গতদিন হচ্ছে তোমাদের এই যে এখানে একটা এই পর্যন্ত পড়া হয়েছিল তাই না, যে তাপসীর আমরা ঘটনাটা পড়েছিলাম, তাপসী যে ব্যাংক কর্মকর্তার। তো আজকে আমরা জি তার স্যার। পরবর্তী থেকে পড়া শুরু করব। এই যে আচ্ছা, এইটাও যত সম্ভব এই যে ডিজিটাল ফুটপ্রিন্টের কথা বলা হয়েছিল, তার পাশাপাশি আমি এই যে ভৌগোলিক সীমারেখা থাকে না, অর্থাৎ দাঁড়াও এক সেকেন্ড, এইটুকুও পড়ানো হয়েছিল তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তার পরবর্তী ঘটনাটা পড়ি। আচ্ছা, এই 4 নম্বর ঘটনাতে কি বলা হয়েছে চলো দেখি। আচ্ছা, তুমিও এটা একটু পড়ো, আমিও সঙ্গে সঙ্গে পড়ি। আচ্ছা, এই ঘটনাটা পড়ো, পড়ার পর আমাকে বলো এর সঙ্গে কোনো ঘটনার সঙ্গে মিল পাও কিনা, যে সত্যিকারই ঘটেছে এরকম এরকম কোন একটা ঘটনার সঙ্গে মিল পাও কিনা, আমাকে পড়ে একটু বলো তো রায়হান। স্যার পড়েছি। হ্যাঁ, এই ঘটনার সঙ্গে কি কোনো ঘটনার মিল পাও? স্যার স্ক্যামিং স্যার। স্ক্যাম, হ্যাঁ স্ক্যাম তো ঠিক আছে। বিকাশে এককালে অনেক বেশি স্ক্যাম হতো। বিকাশ তো হ্যাঁ জানো স্যার। যে মোবাইল ব্যাংকিং জি সিস্টেম, স্যার, বিকাশে স্ক্যাম হয়। তা আমাদেরই এক প্রচুর পরিমাণে। আত্মীয়র সাথে হয়েছে। আচ্ছা, হ্যাঁ এরকম অনেকের সঙ্গে হয়। তো বিকাশে কিন্তু এককালে এই ধরনের স্ক্যাম করা হতো, যে বিকাশে কি করা হতো জানো, ফোন দেওয়া হতো, যে ধরো তোমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, তোমার কাছে ফোন দিয়ে বলবে যে স্যার আপনার তো হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, তো এর জন্য আপনার মোবাইলে আমরা একটা হচ্ছে কোড পাঠাবো, আপনি এই কোডটা আমাদেরকে বলেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে যাবে। এইরকম কিন্তু স্ক্যাম করতো আগে। দিয়ে যেই তুমি ওই কোডটা পাঠাবে, সরল মনে যখন তুমি হচ্ছে বিকাশেরই হচ্ছে এজেন্ট মনে করে বলে দিবা হচ্ছে কোডটা, সঙ্গে সঙ্গে ওরা তোমার হচ্ছে আইডি থেকে মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে। এটা কিন্তু এককালে প্রচুর হতো, তো এটা এক ধরনের স্ক্যাম। আর এটাও কি কি সাইবার অপরাধ? চিন্তা করে বলো তো, এটা সাইবার অপরাধ কিনা। হ্যাঁ স্যার, সাইবার এই যে অপরাধ। এটা তো আসলে মোবাইল ব্যাংকিং সিস্টেম বা হচ্ছে এই যে, হ্যাঁ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে করা যায়। মোবাইল ব্যাংকিংটা কিছু অনলাইন ভিত্তিক, যে অনলাইনের মাধ্যমে করা হয়, যেমন এই বিকাশের ঘটনাটা, বা এখান থেকে তার এই যে ইয়া একটা ওটিপি পাঠায় বা কোড পাঠায়, যেটাই বলি না কেন, এই কোড পাঠানোর মাধ্যমে তার হচ্ছে ব্যাংক থেকে সকল টাকা তুলে নেয়। এটা এক ধরনের স্ক্যাম, যেটা হচ্ছে এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে। এটুকু বোঝা গেছে যেখানে কি বলেছে ঘটনাটা। জি স্যার। আচ্ছা, এবার পরবর্তী 5 নম্বর ঘটনাটা একটু পড়ো, আমিও দেখি ঘটনাটা কি আছে। আচ্ছা, স্যার পড়েছি। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনাটাতে কি বলা হচ্ছে যে সাব্বির সাহেব হচ্ছে অনলাইনে বেচা কেনা করা যায় এমন একটা ওয়েবসাইটে, আচ্ছা অনলাইনে বেচা কেনা করা যায় এরকম একটা ওয়েবসাইটের নাম বলতে পারবা, বাংলাদেশি? দারাজ। না, দারাজে তো বেচা কেনা করা যায় না। তুমি দারাজ থেকে কিনতে পারবা, কিন্তু তুমি কোন একটা জিনিস ধরো বেচতে কি পারবা দারাজে? দারাজে কি বেচা যায়? বেচা তো যায় না। তুমি বিক্রয়.com এর নাম শুনেছো? ও স্যার, বিক্রয়.com, বিক্রয়.com ভুলে গেছি। বিক্রয়.com এ তুমি কিন্তু এটা জিনিসপত্র বেচতেও পারবা আবার কিনতেও পারবা। আর তার পাশাপাশি আর একটা নাম শোনার কথা, যে ইন্ডিয়ান একটা আছে যে OLX, এরকম তো নাম শুনেছো। তো এই জিনিসগুলো এই রকম একটা ঘটনা, যে সাব্বির সাহেব হচ্ছে অনলাইনে একটা এমন একটি ওয়েবসাইটে তার মোবাইল ফোন বিক্রি করেছিলেন। কিন্তু মোবাইল ফোন যখন তিনি বিক্রি করেন, তখন তিনি তার মোবাইল হচ্ছে যে জিমেইল অ্যাকাউন্টটা আর সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হচ্ছে আনইনস্টল করতে বা হচ্ছে জিমেল আইডিতে লগ আউট করতে উনি ভুলে যান। যে কারণে হয় কি, যে যিনি মোবাইলটা কিনে নেয় উনি হচ্ছে সেটাকে একটা অসৎ উপায়ে ব্যবহার করে, এবং তার যে হচ্ছে জিমেল আইডি থেকে যাদের হচ্ছে যে কন্ট্যাক্ট লিস্ট গুলো পেয়েছিল তাদের কাছে অর্থ দাবি করে। তো এই ঘটনাটা থেকে কি বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের ঘটনা? এটা এক ধরনের তো অবশ্যই সাইবার অপরাধ। সাইবার অপরাধ কি এটা? আমি চিন্তা করে বলো হ্যাঁ তো স্যার। কেন সাইবার অপরাধ এটা। আচ্ছা, তাহলে স্যার কেন এটা তো সাইবার অপরাধ এটা? স্যার
এরা তো অনলাইনে সামনাসামনি তার হয়েছে, যেমন পার্সোনাল ডাটা স্যার অন্যজনের কাছে আছে, অন্যজন স্যার এটা খারাপ হ্যাঁ, উদ্দেশ্যে ব্যবহার করছে, তো এটা এইটার সার্ভে অপরাধ না? দোষটা কি? হ্যাঁ, হ্যাঁ? বুঝলাম না, সাইবার এটা কিসের অপরাধী অপরাধ? স্যার। সাইবার অপরাধ, যে তার ইমেল থেকে সে হচ্ছে ডাটাগুলো নিচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার কন্ট্যাক্ট ইনফো গুলা বের করে নিয়ে সেগুলো থেকে সে হচ্ছে তার যে পরিচিত মানুষজন আছে তাদের কাছে অর্থ ধার চাচ্ছে। তো এইটা হচ্ছে এক ধরনের তো সাইবার অপরাধ অবশ্যই, কিন্তু এখানে কি দোষটা কি শুধু এই যে যে মানে মোবাইলটা কিনেছে তার তো দোষ আছে ঠিকই, সে অপরজনের হচ্ছে ডাটা ব্যবহার করছে বা অপরজনের পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করছে। সাব্বির সাহেব কি দোষী না এর সঙ্গে সঙ্গে, যে তিনি কেন হচ্ছে তার মোবাইলে লগ আউট করে দেয়নি, তাই না? আবার হচ্ছে যে কেন জি স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যম আনইনস্টল করি। তো এই কারণে অবশ্যই যখন আমরা মোবাইল ফোন বিক্রি করব বা হচ্ছে কারো কাছে ঠিক করতে দেওয়ার সময়, ইভেন যদি ঠিক করতে দেওয়ার সময় যদি আমার ওই রকম ওয়ে থাকে যে আমি কোনোভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা জিমেইল গুলো লগ আউট করবো, তাহলে সেটা করে অবশ্যই মোবাইল ঠিক করতে দিব। আর বেচার সময় হলে অবশ্যই মোবাইল ফরম্যাট দেওয়া, তো ফরম্যাট করার জন্য শুনেছো যে মোবাইল ফরম্যাট করা যায়, মোবাইল ফরম্যাট করে দেওয়া উচিত, ঠিক আছে? নাহলে এই ধরনের সাইবার অপরাধের শিকার হতে পারে, যে তোমার পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করে তোমাকে ট্র্যাপে ফেলে দিবে কোনো একটা। বোঝা গেছে ঘটনা 5? এখানে আসলে কিছুই না, এগুলো জি জাস্ট স্যার। সাইবার অপরাধ কি কি ধরনের। আচ্ছা, এই যে তুমি দারাজের উদাহরণ দিলা, এই দারাজের রকমই একটা ঘটনা পরবর্তীতে ঘটেছে, এটা একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। আর কেউ কি জয়েন করেছে একটু দেখি। হ্যাঁ স্যার, এই ঘটনাটা দারাজের সাথে হ্যাঁ, সম্পৃক্ত। তো দারাজে ধরো যে এই আশরাফ সাহেব একজন সরকারি কর্মকর্তা, উনি কি করেছিল যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে মানে নিউজ ফিড স্ক্রল করতে করতে উনি একটা আচ্ছা ই কমার্স সাইটের বিজ্ঞাপন দেখতে পান। ই কমার্স জিনিসটা কি বলতে পারবা? ই কমার্স, স্যার, বেচা কেনার সাইট ফেসবুকে তো কত পেজই থাকে। হ্যাঁ, ই কমার্সটা হচ্ছে যে এই যে ই কমার্স, তো স্যার, ই আইডিয়া কমার্সটাকে একটু যদি আমি কম। হ্যাঁ আমি বলছি, এই যে ইংলিশে লিখলে তো এটাই হয়, COERC, ই কমার্স, এটা ইংরেজি। এখন এই যে এই দ্বারা আসলে কি বোঝানো হয় এটা কি জানো? ইলেকট্রনিক, ইলেকট্রনিক কমার্স, এটাকেই সংক্ষেপে ই কমার্স বলা হয়। ও আচ্ছা, ইমেইল, ই কমার্স এগুলো তো সেম। হ্যাঁ, তো এই যে ইমেইল, তারপরে যে ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, ই কমার্স ইলেকট্রনিক যেমন ইলেকট্রনিক হচ্ছে মেইল। ইলেকট্রনিক কমার্স, ই বুক, ইলেকট্রনিক বুক, তেমনই হচ্ছে যে ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, COEERC, ই কমার্স। এখন এই যে ই কমার্স মানে ইলেকট্রনিক থেকে বুঝতে পারছি যে এখানে আসলে একটা ডিজিটাল কোনো একটা কিছু রিলেটেড জিনিস। এটা ই কমার্সটা মূলত হচ্ছে যে অনলাইনের মাধ্যমে বেচা কেনা করা বা মোবাইল ফোন বা অনলাইন ভিত্তিক বেচা কেনা যেগুলো করা, সেটা যে পদ্ধতির মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে ই কমার্স। বোঝা গেছে? ই কমার্স মানেই হচ্ছে অনলাইনের মাধ্যমে বেচা কেনা করা। যেমন দারাজ, দারাজ কি করছে যে অনলাইনের মাধ্যমে হচ্ছে তোমাকে পণ্য সরবরাহ করছে, তুমি অনলাইনের মাধ্যমে কিনতে পারছো। বিক্রয়.com-এ তুমি হচ্ছে জিনিস কিনতে পারছো, অ্যামাজন থেকেও তুমি হচ্ছে পণ্য অর্ডার করতে পারছো। তো এই জিনিসগুলো হচ্ছে ই কমার্স। আবার তুমি যেমন ফেসবুকের বিভিন্ন পেজও কিন্তু আবার ই কমার্সের রকমই কাজ করছে বলা যায়, যে তুমি সেখান থেকে ফেসবুক পেজ থেকে অর্ডার দিতে পারছো, আবার তুমি বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন জিনিসপত্র বেচতে পারছো, তাই না? ই কমার্স মানে হচ্ছে অনলাইনে বেচা কেনা করা, এটাই হচ্ছে ই কমার্স। বোঝা গেছে ই কমার্স? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আচ্ছা তুমি কি ই স্কুলি অ্যাপে আছো? আমাকে আগে সেটা একটু বলো, তাহলে সুবিধা হয় আমার। রায়হান, শুনছি স্যার। হ্যাঁ তুমি কি ই স্কুলি অ্যাপে আছো? মানে তুমি কি মানে ওই অ্যাপটা তোমার অ্যাক্সেস আছে তোমার কাছে? না স্যার, আমি একটু কমই জানি এই ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে। না তোমাদের একটা এক্সাম দিতে হবে, তোমাদের এমসিকিউ এক্সাম দিতে হবে, রিটেন কোশ্চেন এক্সাম দিলে হবে না। ঠিক আছে, আচ্ছা তো আমরা আগে পড়াতে আসি, তারপরে পরবর্তীতে ওখানে যাচ্ছি। আচ্ছা, এটা তাহলে হচ্ছে যে আশরাফ সাহেব একটা হচ্ছে ই কমার্স সাইটে বিজ্ঞাপন দেখতে পায়, সেখান থেকে 1,500 টাকা মূল্যের একটা জলপাই রঙের একটা হচ্ছে টি শার্ট বা শার্ট একটা অর্ডার করে।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে উনি মূল্য পরিশোধ করেন। এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটা কি বলতো? এটা জানি স্যার ভালো করেই। হ্যাঁ বলো। স্যার অনলাইনে স্যার বাইরে না যে ফোনের মাধ্যমেই স্যার টাকা এদিক ওদিক পাঠানো, টাকা লেনদেন করা, মানে এটা কিন্তু টাকা স্যার ট্রান্সফার মোবাইল করা। ব্যাংকিং বলে। ইন্টারনেট ব্যাংকিং, হ্যাঁ এটা কিন্তু স্যার ই আচ্ছা, ওয়ালেটও বলে না স্যার? হ্যাঁ ই ওয়ালেটে বলে যতদূর সম্ভব, হ্যাঁ ই ওয়ালেট। তো হচ্ছে মোবাইল ব্যাংকিং যেমন তুমি বিকাশের কথা চিন্তা করতে পারো, বিকাশ, বিকাশ, নগদ, নগদ। হ্যাঁ নগদ, এই কয়টা আমি জানি, আর বাকি আছে কিনা জানি না, আমার সঠিক জানা নেই। তো এগুলাই মোটামুটি ফেমাস। তো এগুলার মাধ্যমে কি করা হয় যে যেমন তুমি দারাজ থেকে কোনো একটা পণ্য অর্ডার করলা, তোমার সেখানে কয়েকটা অপশন থাকে যে তুমি সেটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবা। কার্ডের মাধ্যমে পেমেন্ট করাও কিন্তু এক ধরনের মোবাইল ব্যাংকিং টাইপেরই বলা যায়, কারণ এখানেও তো তোমার বাইরে যেতে হচ্ছে না। তুমি হ্যাঁ কার্ডের যে স্যার। তোমার হচ্ছে পিন নাম্বার ইউজ করে তুমি কিন্তু কার্ডের মাধ্যমে তুমি পেমেন্টটা করে দিতে পারছো। তো এই কার্ডের মাধ্যমে করা যায়। আর একটা আছে যে সিওডি যেটাকে বলে, ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি। এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও বিকাশে আছে। তো ক্যাশ অন ডেলিভারিটা কি, যে তোমার হচ্ছে বাড়িতে যখন এসে পণ্যটা তোমার হাতে পৌঁছে দিবে তখন তুমি টাকাটা তাকে পরিশোধ করবে। তো এইটা আসলে মোবাইল ব্যাংকিং সেক্টরের আন্ডারে পড়ে না, কারণ এখানে তো হ্যাঁ কোনো স্যার, এটা অনলাইনে পড়ে কোনো না। কিছুই পড়ে না। কিন্তু এটা আমি জাস্ট বললাম যে ক্যাশ অন ডেলিভারিও একটা আছে, যে তুমি এখানে আসে সরাসরি হাতে টাকাটা দিবে। তো তাছাড়াও তুমি যেমন এই যে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবা, নগদ থেকে করতে পারবা, রকেট আর একটা আছে। এগুলোর মাধ্যমে তুমি হচ্ছে পেমেন্ট করতে পারবা, যে বাড়িতে বসে থেকে তুমি কোনো কিছু না করে, বাইরে না যেয়ে বাড়ি থেকে হচ্ছে লেনদেন করতে পারছো, টাকা টাকা কাউকে পাঠাতে পারছো বা কারো কাছে গ্রহণ করতে পারছো। এটাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। ঠিক আছে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করো। এর 4 দিন পরে প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে দেখা গেলো শার্টটির রং কালো। এইখানে কি সে একটা প্রতারণার শিকার হয়নি? আমাকে আগে হ্যাঁ বলো তো স্যার। ভাই, যে কারণ কি, সে একটা জলপাই রঙের শার্ট, তার কাছে জলপাই রঙের কালারটা ভালো লেগেছিল বলে তিনি হচ্ছে জলপাই রঙের শার্টটা অর্ডার দিয়েছিল, কিন্তু তার কাছে আসছে কালো রং। আর এইটা, এই যে প্রতারণাটা হয়েছে, এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা অনলাইনে একটা ই কমার্স সাইটের মাধ্যমে হয়নি? হ্যাঁ স্যার, ই কমার্স সাইটের মাধ্যমে হয়েছে। হ্যাঁ। তারপর আবার কি দেখা যাচ্ছে যে কাপড় অত্যন্ত নিম্নমানের, যা অনলাইনে বর্ণনা সম্পূর্ণ বিপরীত। এটা কিন্তু ওই যে দারাজের উদাহরণ দিচ্ছি, কারণ দারাজটা কমন একটা জিনিস। দারাজেও কিন্তু হয়, তুমি একটা প্রোডাক্ট দেখে অনেক সুন্দর লাগছে, তুমি অর্ডার দিলা, আসার পর দেখা যাচ্ছে জিনিসটা পছন্দ হচ্ছে না, যে না হ্যাঁ আসলে স্যার, তারা ছবিতে এই দিক যেরকম দিয়ে ছিল টপ সেরকম স্যার, না। তারা এই দিক হ্যাঁ দিয়ে হ্যাঁ। টপ। কিন্তু বর্তমানে তাও অনেকটাই ঠিক করেছে, আগে বেশি হতো এই জিনিসটা, অনেক বেশি। তো এই রকম হচ্ছে যে সমস্যার সম্মুখীন হয়, কিন্তু দারাজে হচ্ছে তুমি ব্যাক করে দিতে পারো প্রোডাক্টটা। তোমার পছন্দ না হলে, তোমার কালার অন্য আসলে, প্রোডাক্ট দেখতে সুন্দর না হলে তো ব্যাক করার কোনো ওয়ে নাই, কিন্তু তোমার যদি কোনো কারণে যদি কালার অন্য আসে, তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে। কিন্তু এখানে কি করেছে, উনি যদি চেঞ্জ করতে আসতো তাহলে ব্যাপারটা একরকম ছিল। তো এখানে এই যে ই কমার্স সাইট থেকে অর্ডার দিয়েছিল, সেখানে এই প্রোডাক্টটা চেঞ্জ করার জন্য বা মূল্য ফেরতের জন্য কিন্তু তিনি যোগাযোগ করেছিল, কিন্তু তারা কিন্তু তাকে কোনো প্রকার মানে অস্বীকৃতি জানায় তাকে। এখানে যদি তারা কিন্তু তার যদি হচ্ছে মূল্য ফেরত দিত, বা হচ্ছে প্রোডাক্টটা, যেহেতু মূল্য ফেরত কেন দিবে, যেহেতু তাদের ছবির সঙ্গে মিল ছিল না বা বর্ণনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত ছিল, যে কারণে তারা যদি মূল্য ফেরত দিত, বা যেহেতু কালারটা ম্যাচ করেনি, সেহেতু যদি অন্য যে জলপাই কালারের পরিবর্তন করে দিত, তাহলে কিন্তু তাদের এটা আর কোনো সাইবার অপরাধ হতো না। কিন্তু তারা কিন্তু তা করেনি, তারা অস্বীকার জানায়। তার মানে এটা কি, এটা সাইবার অপরাধ করে না? সাইবার অপরাধ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যদি যাই। আচ্ছা, আগের সেশনের 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। আচ্ছা, আমরা কেউ, যে কেউ এই ঘটনা, আচ্ছা হ্যাঁ, এখানে তো বলার কিছু নাই আসলে। এখন দেখো একটা কাজ বলা আছে, এই কাজটা তোমরা করবে। এখন এখানে মোট 6টা ঘটনার কথা বলা হয়েছে, ঠিক আছে। আমরা আগের দিনেও কিন্তু বেশ কয়েকটা ঘটনা পড়েছিলাম। তো প্রথমে তোমাদের কাজ হবে কি, এই 6টা ঘটনা পড়বা আগে ভালো মতো। এই যে এখানে একটা আশরাফ সাহেবের আছে, তারপর আরো এই যে কয়েকটা ঘটনা দেখলাম না, গতদিনও বোধহয় কয়েকটা তাপসীর ঘটনা, তারপর আরো কয়েকটা হ্যাঁ ঘটনা স্যার, পড়েছিলাম। গতদিন 3টা পড়েছিলাম। হ্যাঁ, এই ঘটনাগুলো পড়বা আগে। পড়ার পর তোমরা নিজে থেকে চিন্তা করবে আসলে এই ঘটনা যদি তোমার সঙ্গে ঘটে, তোমার পদক্ষেপটা কি হবে। ঠিক আছে, এটা মূলত জানতে চেয়েছে এটাই, পদক্ষেপটা কি হবে, দিয়ে তারপর ঘটনার যে কোন ঘটনার জন্য কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে, সেটা আগে তোমরা বাড়িতে একটা হোমওয়ার্ক করবা। করার পর আমাকে সামনের দিন দেখাবা। যদি কোনোটা ভুল হয় বা মনে হয় যে চেঞ্জ হতে পারে, তাহলে আমি দেখিয়ে দেবো সামনের দিন, কারণ আমার 6টা ঘটনা আমার নিজেরও মনে নাই এখন। তোমরা ঘটনাগুলো আগে দেখবা,
দেখার পরে হচ্ছে এইগুলা হচ্ছে সমাধান করবা, ঠিক আছে? যে সামনের দিন যদি কোনোটা না পারো আমাকে বলবো, আমি দেখিয়ে দিবো। আচ্ছা এটা স্যার। সময়, এটা করবা ভালো করে। আচ্ছা, গতদিন কিন্তু আমরা একটা তথ্য নিরাপত্তা আইন সম্পর্কে পড়েছিলাম, ওই আইনটা বলতে পারবা বলো তো? ওটা কিন্তু বলেছিলাম ইম্পর্টেন্ট ছিল, ওটা একটা পড়েছিলাম লাস্টে, যেখানে হচ্ছে ফেক নিউজ আর হচ্ছে ইয়া সম্পর্কে বলা হয় যে 2006 সালের একটা হচ্ছে তথ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা বিষয়ক একটা হচ্ছে আইন আছে 2006 সালের। হ্যাঁ স্যার, একটা আইন তো পড়েছিলাম। হ্যাঁ, ওটা কি ছিল? আইনটা কি ছিল একটু মনে করে দেখো তো। ওই আইনটা ছিল এরকম ছিল না, যে তুমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ফেক নিউজ ছড়াও বা সাইবার বুলিং করো কাউকে, তাহলে কি হবে? তাকে হয় হ্যাঁ, হচ্ছে 1 কোটি টাকা জরিমানা, হ্যাঁ, অথবা সর্বোচ্চ ওই 1 কোটি যে টাকা জরিমানা আর জেল অথবা হবে। 10 বছরের জেল হবে বোধহয়, যতদূর সম্ভব। আর আরেকটাও আছে যতদূর সম্ভব, হ্যাঁ, এই তো, সর্বোচ্চ ফেক নিউজ ছড়ানোর জন্য 1 কোটি টাকা জরিমানা হবে, অথবা তাকে 10 বছরের সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মানে তাকে 1 কোটি টাকাও দেওয়া লাগবে, আবার তাকে হচ্ছে 10 বছরের জেলও কাটতে হবে। তো এইরকম অপরাধ কিন্তু হতে পারে। তো ওই রকমই নিচে আরো কয়েকটা বলা আছে। এই যে এই তো হয়ে গেল। এই যে এই যে বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা ও আইন রয়েছে। এখন দেখো, দেশকে কন্ট্রোল করার জন্য কিন্তু সবসময় বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করা হয় এবং সংবিধান দেওয়া হয়। যদি সহজ ভাষাতে বলি, যে সংবিধান জিনিসটা তো বোঝো কি, সংবিধান জি দেওয়া স্যার, হয়। বুঝি বুঝি। হ্যাঁ, তো এইরকমই কিন্তু যে তথ্য নিরাপত্তা সাইবার অপরাধ তো প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। তো এগুলা কন্ট্রোল করার জন্য কিন্তু বিভিন্ন নীতিমালা বা আইন দেওয়া হয়, যে যেগুলা শাস্তি কি ধরনের হতে পারে এগুলা বলা হয়। তো কথা হচ্ছে সে ধরনের কিছু নীতিমালা নিচে বলা হয়েছে, যে দেখো এগুলা মনে রাখবে, এটা যেহেতু তোমাদের রিটেন কোশ্চেন, তো এটা আসতে পারে। যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 6, এই সালগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? এই সালগুলো সহ জানতে যেতে পারে। তারপর সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি, এটা 2014-তে মোতায়েন করা, মানে ইয়া করা হয়, কি বলবো, হয়তো মোতাবেক 2014 সালে এটা মানে জারি করা হয় বলা চলে। তারপর তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন, এটাও 2014 সালে। এখানে বলার আসলে কিছুই নাই, এগুলা নীতিমালার ভিতরে কিন্তু অনেক কিছুই কথা বলা থাকে। তুমি যদি এটা দিয়ে নেটে সার্চ দাও তাহলে দেখতে পারবে যে এই সম্পর্কে অনেক কিছু বলা আছে, যে কি কি আসলে স্ট্র্যাটেজি বা পলিসি কি কি বলা হয়েছে। অনেক সময় আমরা পলিসি দেখি না, প্রাইভেসি এন্ড পলিসি, তেমন যে পলিসি কি হ্যাঁ, কি গাইডলাইন আছে। তো ওই রকম জিনিস অনেকগুলো থাকবে। তো এখানে তোমার বইয়ে যেহেতু নাই, আমরা সেটার দিকে আর যাচ্ছি না। তো এই সালগুলো বিশেষ করে মনে রাখবো, যে কোন সালে কোন নীতিমালাটা আসলে প্রয়োগ করা হয়, ঠিক আছে? এই সালগুলো একটু মনে রাখবো ভালো করে। আচ্ছা, এবার যদি নিচে যাই, second, আচ্ছা, তো আচ্ছা, পরে দেখো পড়ি, এখানে পড়ে দেখো যে আমরা এই সকল আইনের কথা মনে রাখবো, এবং যদি কখনো আমরা কোনো ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়ি অথবা সাইবার আক্রমণের শিকার হই, তবে আমরা এই আইনগুলো জেনে সঠিকভাবে সচেতন হব এবং আইনগুলো থেকে আমাদের করণীয় সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এইবার আসলে একটা জিনিস আছে। ধরো তুমি কোনো একটা বিপদে পড়লা, ধরো তোমার বাস্তবিক লাইফে তোমার মোবাইল চুরি গেল, তখন তুমি কি করবা? প্রথম কাজ তোমার কি হবে? তুমি কোনো একটা সবার থানায় যাবা, ফার্স্টে নিকটবর্তী। হ্যাঁ, কি স্যার হবে বলো? বলবো। হ্যাঁ, বলো বলো। স্যার, সবার ফার্স্টে জিডি করতে হবে। হ্যাঁ, জিডি করতে হবে। তো জিডিটা করার জন্য কিভাবে, তুমি দুই ভাবে কিন্তু জিডি করতে পারো। একটা, তুমি সশরীরে তুমি যেখানে বসবাস করো তার আশপাশে তুমি কোনো একটা থানা, থানার আন্ডারে, থানার আন্ডারেই তো তুমি বসবাস করো কোনো একটা, তাই না? তোমার ধরো একটা থানা নির্দিষ্ট নাম আছে, সেই থানাতে যে তোমাকে জিডি করতে হবে, যে আমার এই মোবাইল হারিয়ে গেছে। এর জন্য একটা তোমাকে একটা জেনারেল ডায়েরি, জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি যেটাকে বলা হয়। এই যে জিডির মানে হচ্ছে সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি, যেটাকে ইংরেজিতে বললে জেনারেল ডায়েরি, সেখান থেকে জিডি আসছে। তো কথা হচ্ছে যে তোমাকে যে জিডি করতে হবে। আর একটা হতে পারে তুমি অনলাইনের মাধ্যমে করতে পারো। তো এখানে বলা আছে যে তুমি যদি কোনো সাইবার আক্রমণের শিকার হও, তাহলে তুমি যদি সশরীরে কোনো একটা থানায় উপস্থিত হয়ে জিডি করতে যাও, তাহলে কিভাবে সেই জিডিটা করবে সেটার এই নিয়মটা বলা আছে। দেখো এখানে, এখানে বলা আছে যে আচ্ছা, কি পদক্ষেপ নিতে হবে। এই যে কেউ তার ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়লে কিংবা সাইবার অপরাধের শিকার হলে কি ধরনের পদক্ষেপ নিবে। প্রথমে আমরা এই ঘটনার শিকার হলে তার নিজের, ও আচ্ছা, এই ধরনের কোনো একটা যদি ঘটনায় পড়ো, তুমি কোনো একটা সাইবার আক্রমণের শিকার হয়েছে, তাহলে প্রথমে আমরা এই ঘটনাটা আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবো, যে মা বাবা বা শিক্ষককেও জানানো যেতে পারে।
দিয়ে সেই তার পরবর্তী স্টেপটা হবে যে আমরা খুব দ্রুত সেটা একটা থানায় একটা জিডি করবো। তো এখন যদি আমরা জেনারেল ভাবে জিডি করি তাহলে সেটা কিভাবে করবো দেখো, জিডির একটা নমুনা আছে। কি হলো, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে নমুনা এটা, যে তোমাকে যদি তুমি জিডি করতে যাও সশরীরে তাহলে তোমাকে কি করতে হবে, একটা লেটার টাইপের, বাংলাতে অনেক সময় যে আবেদন পত্র লেখো না, যে ফর্মাল যে আবেদন পত্রগুলো যেমন ওই যে টিচারদের কাছে, সেটা কিন্তু জি অনেকটা এই স্যার। স্টাইলের, অনেকটা দাঁড়াও এক second, হ্যাঁ, অনেকটা কিন্তু এই ধরনের থাকে যে প্রথমে তারিখ থাকে তারপর বরাবর। তো এটা জাস্ট জেনারেল দিয়ে সেটা দেখানোর একটা নমুনা দিয়ে, সেখানে আসলে বলার কিছুই নাই। যেখানে কি কি তোমার ইনফরমেশন লাগবে যদি তুমি জিডি করতে চাও, দিয়ে এই যে বর্ণনা দেওয়া লাগবে যে কি হারিয়ে গেছে, কখন হারিয়েছে, কোথায় হারিয়েছে। এটা জাস্ট একটা নর্মাল জিনিস, এটা বলার আসলে কিছু নাই এই জিনিসটা সম্পর্কে। তো এই যে এখানে দিয়ে বাকিটুকু এই যে দেখলা, যেমন যে নর্মাল তুমি যখন একটা ফর্মাল কোনো একটা আবেদন পত্র লেখো তখন কি নিবেদক লেখা, যে স্বাক্ষর দিতা, নাম, পুরো ঠিকানা। স্কুলের ক্ষেত্রে সাধারণত অন্য ইনফরমেশন দেওয়া লাগে, যে সেকশন, তারপর ক্লাস, রোল নাম্বার, এগুলো দেওয়া লাগে। তো এখানে তো তুমি জিডি করছো, তো এগুলো দেওয়া লাগবে। এটা জাস্ট একটা নমুনা, এখানে আর বলার কিছুই না আসলে। এখানে কি কিছু সম্পর্কে জানতে চাচ্ছ, এটা সম্পর্কে কিছু? এখানে বলার কিছুই না আসলে। না স্যার, এটা আমি আগেও দেখেছি। আচ্ছা, তো এইবার যদি তোমার হচ্ছে অনলাইনে তুমি জিডি করতে চাও তাহলে তুমি কি করবে, এটা কি দেখাবো যে অনলাইনে জিডি করতে গেলে কিভাবে করবা? একটু দেখালে ভালো হয়। আচ্ছা দেখো, আম, ও আচ্ছা, আমি তোমাদের কোশ্চিন তৈরি করে রেখেছিলাম, জাস্ট একটা পরীক্ষা দিয়েছিলাম, ম্যাক্সিমাম জনই নাই। আচ্ছা দেখো, প্রথমে আমি হচ্ছে আগে যদি সার্চ বারে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাব, সেটা তুমি যেটা ইউজ করো না কেন, যে সেখানে যে হচ্ছে এটা আবার কি আছে, যাই হোক, সার্চ বারে যে তোমাকে প্রথমে হচ্ছে যে নিচের এই এটা টাইপ করতে হবে। আমি আর টাইপ করছি না, আমি যে আগে করা ছিল। দেখো, এইচটিটিপি লেখার পর হচ্ছে gd.police.government.bd, এটা তুমি টাইপ করবা, ঠিক আছে? বা অত কিছু লেখা লাগবে, তুমি জাস্ট জিডি লিখবা ডট পুলিশ, পুলিশ.গভর্নমেন্ট.বিডি, এটাতে দিলেই চলে আসবে। তোমার অত এইচটিটিপি ওগুলা লেখা ঝামেলা। এটা দিবা, সার্চ দিলা, এই যে ফার্স্টে চলে আসছে বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি, ঢুকবা। তাহলে এই দেখো বইয়ের সঙ্গে কিছু মিল পাও, যে এই যে পেজটা দেওয়া আছে এটার সঙ্গে মিল পাও কিছু? স্যার, মিলে গেছে স্যার। হ্যাঁ, এই যে এটা এখন তোমাকে বইয়ে বলা আছে কি তোমাকে রেজিস্ট্রেশন করা লাগবে। তো রেজিস্ট্রেশনে যদি আমি ঢুকি, এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে একটা অ্যাপ ইনস্টল করতে বলবে। তো আমি আর বাকিটুকু করছি না, যেহেতু আমি রেজিস্ট্রেশন করবো না কোনো কিছুর জন্য আসলে। তো বাকিটুকু তো করে নিতে পারবা না, যে রেজিস্ট্রেশন এখানে তোমাকে অবশ্যই একটা, পারবো স্যার। হ্যাঁ একটা অ্যাপ ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করা লাগবে। আমি যেহেতু কোনো জিডি টিডি করছি না, হ্যাঁ আমি আর বাকিটুকু যাচ্ছি না। তো এইভাবে তুমি অনলাইনের মাধ্যমে একদম অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে, যে হচ্ছে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তুমি হচ্ছে জিডি করতে পারবে অনলাইনে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এই যে একদম ওই সেম টু সেম ওই পেজের রকম। এই যে দেখো এখানে কি বলেছে আমার বিষয়, এই যে আমরা সকলে অনলাইনে একটি জিডির ফর্ম ফিল আপ করার অনুশীলন করবো। আচ্ছা, এর জন্য আমাদেরকে যে কোনো ইন্টারনেট ব্রাউজার, যেমন আমি ওখানে ক্রোম চালিয়েছিলাম, অ্যাড্রেস বারে যে এই ওয়েবসাইট ইয়াটা লিখতে হবে। বা তুমি শুধু জাস্ট অত কিছু এইচটিটিপি লেখা লাগবে না, তুমি জাস্ট এইটুকু লিখলেই, আহা বাঁকা হলো সরি, এই যে তুমি যদি এইটুকু লেখো, সার্চ দাও এইটুকু লিখে, তোমার চলে আসবে ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইটে ঢুকলে তুমি এই যে পরবর্তীতে দেখতে পালা এরকম একটা আসবে, সেখানে এই যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে কিছু। আর এই যে এখানে বলা আছে যে তোমাকে রেজিস্ট্রেশন করা লাগবে। এই যে আমরা প্রথমে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করে নিয়ে তুমি অনলাইনে জিডি করতে পারবে। বোঝা গেছে অনলাইনে কিভাবে জিডি করা যায়? জি স্যার। এই যে রেজিস্ট্রেশন করার পরে তুমি হচ্ছে জিডি করার একটা অপশন আসবে, যে সেখানে তুমি এই যে সব ইনফরমেশন দিবা, সবকিছু দিয়ে সাবমিট করলে তোমার অনলাইনে জিডি সাবমিট করা হয়ে যাবে। আচ্ছা, তাহলে গেল এই জিডি করাটা। সমস্যা আছে কি এই পর্যন্ত কোনো? নো আচ্ছা স্যার। আচ্ছা, গতদিন এই যে বলেছিলা যে হচ্ছে, আচ্ছা না গতদিনের ওটা নাই, হ্যাঁ, আইন শৃঙ্খলা বিভিন্ন রক্ষাকারী বিভিন্ন বাহিনী আছে, যে যেমন আমরা জানি কি র্যাব, পুলিশ, তেমন এই যে দেখো র্যাবের ফুল ফর্ম, এগুলো একটু মনে রাখো, এগুলো দিলেও দিতে পারে, শিওর না যদিও, তেমন একটা ইম্পর্টেন্ট না, বা দিতেও পারে। র্যাবের ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারপর হচ্ছে সিটি, সিটির হচ্ছে হচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট, মানে এরা টেরোরিস্ট নিয়ে কাজ করে এই এই ইউনিট গুলো। তারপরে যে সিআইডি, সিআইডি তো কমন জিনিস, এটা তো জানো আশা করি, যে সিআইডি বলার কিছু নাই, যে স্যার, হচ্ছে ক্রাইম, তিনটাই জানতাম স্যার। হ্যাঁ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি।
তারপর মেট্রোপলিটন পুলিশ, যেটা যেমন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যেটা ডিএমপি। তারপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এরকম আছে। তো এগুলার আবার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো তুমি মোবাইলে ইনস্টল করতে পারবা। এই দেখো, ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ, যেমন রিপোর্ট টু অ্যাপ, অর্থাৎ র্যাবকে তুমি এখানে মাধ্যমে রিপোর্ট করতে পারবা। হ্যালো সিটি অ্যাপ, এই যে এটার মাধ্যমে তুমি ধরো কোনো একটা, তোমার সন্দেহ হয়েছে যে এরা আসলে টেরোরিস্ট বা এরা কোনো একটা এরকম টেরোরিজম কিছু একটা ঘটাতে পারে, তার দেশের জন্য, বিরুদ্ধে কিছু কাজ করছে। হ্যাঁ, এইরকম কিছু করতে পারে, তোমার সন্দেহ হলো, তুমি এই যে হ্যালো সিটি অ্যাপের মাধ্যমে যে ইনস্টল করে এখানে তুমি কমপ্লেন করতে পারবা বা তুমি জানাতে পারবা, নিরাপত্তা বাহিনীদেরকে জানাতে পারবা। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে সময় মতো অপরাধ দমনের কাজে লাগাতে পারি। আচ্ছা আচ্ছা, সাইবার স্পেসে কেউ অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে, জিডির একটা কপি পাবা। ওই কপিটা দিয়ে তুমি আবার হ্যালো সিটি অ্যাপেও কিন্তু দিতে পারো ওটা, বা রিপোর্ট টু র্যাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য দিয়েও তুমি সাইবার ক্রাইমের হচ্ছে এই যে হেল্প ডেস্ককে সরাসরি, মানে যারা হচ্ছে সহায়তা প্রদান করে থাকে, যারা হেল্প ডেস্ক, বুঝো কি? যেমন ধরো তুমি গ্রামীণ ফোনে তোমার কোনো একটা সমস্যা হয়েছে সিমে, তুমি কথা বলতে পারছো না বা তোমার টাকা বেশি কাটছে, তুমি যখন ফোন দাও তখন কিন্তু যে একটা হেল্প ডেস্ক থাকে সেখান থেকে তোমার কলটা কিন্তু রিসিভ করে, যে তোমার সঙ্গে কথা বলে যে তোমার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এরকম হয় না অনেক সময়? এইটাই মূলত জি হচ্ছে স্যার। হেল্প। তো তুমি যদি রিপোর্ট করতে চাও এদের কাছে, যে যে হ্যালো সিটি বা হচ্ছে এই র্যাব, রিপোর্ট টু র্যাবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে তোমাকে প্রথমে থানায় জিডি করে একটা জিডির কপি পাওয়া যাবে, সেই কপিটা দিয়ে তোমাকে বিভিন্ন তথ্যের মাধ্যমে এই সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি যোগাযোগ করতে হবে। তো এর জন্য তোমার কি কি তথ্য লাগতে পারে, এই যে সেগুলো নিচে বলা আছে। যে ধরো তুমি একটা সাইবার অপরাধের শিকার হয়েছে, এখন তুমি যে এই যে এই রিপোর্ট টু র্যাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করবা, তার জন্য কি লাগতে পারে? তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার, তারপর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, যে কি ধরনের তুমি প্রতারণার শিকার হয়েছো, বা ব্ল্যাকমেইল কিনা, সাইবার বুলিং কিনা, কি ধরনের অপরাধের শিকার হয়েছে সেটা তোমার বিবরণ দিবা। উত্তক্তকারী বা আচ্ছা পরিচালনাকারী যদি আইডি লিঙ্ক থাকে তাহলে আইডি লিঙ্কটা দিবা, তোমার যার মাধ্যমে তোমাকে ধরো কেউ একটা মেসেঞ্জারে তোমাকে হচ্ছে ব্ল্যাকমেল করছে বা উত্তক্ত করছে, বা তুমি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বা হ্যাকারের মাধ্যমে, তুমি সেই লিঙ্কটা দিবা। আর ঘটনা, ধরো তুমি যে ঘটনাটা ঘটলো, তোমাকে মেসেঞ্জারের মাধ্যমে তোমাকে উত্তক্ত করছে কেউ, সেটা স্ক্রিনশট তো বুঝো, এটা তো জি বুঝা কথা। স্যার। 5টা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট গুলো তোমাকে সাবমিট করতে হবে। আর সন্দেহভাজন ব্যক্তির নাম যে তুমি সবসময় জানবা ব্যাপারটা এমন না, অনেক সময় তুমি নাম নাও জানতে পারো। যদি নাম জেনে থাকো যে কে তোমাকে বিরক্ত করছে, তাহলে সেই নামটা, বোঝা গেছে, এই ইনফরমেশন গুলো তোমার সাধারণত লাগে। তো এগুলা নর্মাল জিনিসপত্র, এগুলা পরীক্ষাটায় আমার মনে হয় না এগুলা দিবে খুব একটা, দিলে এমনি নর্মাল কোশ্চেন দিবে, এগুলা দিবে না যে কি কি লাগে থাকে। আচ্ছা, এইবার একদম মেন ইয়াতে আসি, এই জিনিসটা দেখাবো করে। আচ্ছা দেখো, এটা জাস্ট নর্মাল ইয়া বাদ, ওটা ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা। আচ্ছা, কেউ সাইবার অপরাধের শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি, বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, এবং সেই সকল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি। তবে আমাদের সচেতনতা অধিকাংশ ক্ষেত্রে আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ থেকে মুক্ত রাখতে পারে। আচ্ছা, যেমন দেখো, শুধু কি ধরো এই যে বিভিন্ন আমরা অপরাধের পড়ে যাই বা সাইবার অপরাধের শিকার হই, এটা কি শুধু যারা, মানে আমরা, আমাদের কি এর জন্য কোনো দোষ থাকে না? যেমন একটু আগে আমরা একটা ঘটনা পড়লাম যেখানে কিন্তু একজন ব্যক্তি তার মোবাইল বিক্রি করে দিয়েছে, সেখানে তিনি কিন্তু তার জিমেল আইডি লগ আউট করেনি, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনইনস্টল করেনি। এখানে কিন্তু দোষটা কিন্তু ব্যক্তিরও আছে। তাহলে ব্যক্তিটাকে অবশ্যই কিন্তু একটু সচেতন হতে হতো, এই ডিজিটাল মাধ্যমে এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হতো। তেমনি আমাদেরকেও কিন্তু আমাদের যে যে আমরা জিমেল ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এগুলোর ক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। তাহলে কিন্তু এই যে তথ্য যে হারানোর ব্যাপার বা বিভিন্ন সাইবার অপরাধের শিকার হওয়ার এটা কিন্তু অনেকাংশেই কমে আসবে, তাই না? তো এখন আমরা জি নিচে স্যার। দেখবো যে কি কি করা যায়, যে এই যে দেখবো যে ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারের যে কৌশলগুলো ব্যবহার করতে পারি। এইবার আছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা। আচ্ছা, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাকে বলো তো? এটা খুব কমনলি একটা জায়গায় ব্যবহার করা হয়, জিমেইল না ফেসবুক বলো আমাকে। এখানে লেখা যায় না, যাই হোক। স্যার জিমেইল, এই জিমেইল। জিমেইলে, হ্যাঁ। তো এটা পরবর্তীতে পুরো প্রসেসটা করে দেওয়া আছে যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা যায়। আচ্ছা, এই জিনিসটা কি আমাকে একটু বলো তো? জিমেইল টু আছে ফ্যাক্টর, স্যার, হোয়াটসঅ্যাপও আছে। হোয়াটসঅ্যাপে কি টু ফ্যাক্টর আছে? থাকতে পারে, আমি শিওর না।
হোয়াটসঅ্যাপ স্যার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেটা নতুন আসছে স্যার। আচ্ছা, থাকতে পারে। হ্যাঁ, যতদূর সম্ভব হোয়াটসঅ্যাপেও আসছে, কিছুদিন আগে দেখলাম। যাই হোক, আমি অন করি না তো অত ওইভাবে, ওই কারণে আমার নিজেরও মনে নাই। জিমেইলে আছে, এটা আমি শিওর। আচ্ছা, জিমেইল এটা দেখাবো একটু পরে। তারপর সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা। আমরা অনেকেই আছি কি করে, ফেসবুকেও যে পাসওয়ার্ড ব্যবহার করেছে, জিমেইলেও সে পাসওয়ার্ড ব্যবহার করেছে, আবার অন্যান্য হ্যাঁ স্যার, বিভিন্ন মনে অনেক কিছু রাখার জন্য। মনে রাখার সুবিধার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে। আবার অনেকে অনেক ইজি পাসওয়ার্ড ব্যবহার করে, দেখা যাচ্ছে লিখে দেয় 1 2 3 4 5, বা নিজের জন্মসাল দিয়ে দেয়। এগুলো কিন্তু আসলে করা উচিত না। আমাদের পাসওয়ার্ড ব্যবহার করলে অবশ্যই বিভিন্ন প্রতীক, সিম্বল বা বিভিন্ন চিহ্নর মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করা উচিত, যাতে সহজে কেউ ধরতে না পারে। তো এইভাবে জি আর স্যার। একই পাসওয়ার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, যদিও মনে রাখা একটু কষ্টকর, তারপরেও উচিত এটা। তো এটা গেল। আচ্ছা, তারপর বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করা। এই আপডেট কেন করা উচিত নিয়মিত, সেটা বলো আমাকে। স্যার অনেক এটা অ্যাপ্লিকেশনেই কি তো কত বাগ থাকে স্যার, ওই বাগ গুলো ফিক্স করার জন্য স্যার আপডেট দেওয়া প্রয়োজন। বাগ তো একে ফিক্স করে, যে ধরো তোমার কথার কথা একটা আপডেট আসছে জিমেইলে, সেটাতে জিমেইলে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, এই বাগটা ফিক্স করার জন্য তারা আপডেট দেয়। এর পাশাপাশি তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কিন্তু সিকিউরিটি সিস্টেমটাকে আপডেট করে। ধরো হ্যাঁ স্যার। আজকের এই আপডেটে কতখানি সিকিউরিটি সিস্টেমটাকে আপডেট করেছে, নেক্সট আপডেটে ধরো সিকিউরিটি সিস্টেমটাকে আরো আপডেট করে। আবার অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে নতুন আপডেট আসলে সিকিউরিটি সিস্টেমে কোনো একটা ল্যাকিংস তৈরি হয়, বা সিকিউরিটি সিস্টেমটা একটু দুর্বল হয়ে পড়ে, পরের আপডেট দিয়ে সেই সিকিউরিটি সিস্টেমটাকে ঠিক করে ফেলে। কোনো ধরো বাগ আসলে সিকিউরিটি সিস্টেমে ঠিক করে, আবার তার পাশাপাশি সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করতে থাকে দিনকে দিন। এই কারণে আমাদের উচিত যে কম্পিউটার সফটওয়্যার আর মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে নিয়মিত আপডেট করা। ঠিক আছে। আবার ধরো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা। অতিরিক্ত তথ্য শেয়ার করলে কি এই তথ্যগুলোকে কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে, ব্যবহার করে তোমাকে হচ্ছে ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু তো তুমি তোমার ব্যক্তিগত কোনো একটা তথ্য ইয়া করছো, আহ, কথা কথা তুমি তোমার ফোন নাম্বার শেয়ার করছো কারোর সঙ্গে, এই ফোন নাম্বার ব্যবহার করে কিন্তু সে অনেক কিছুই করতে পারে, তোমাকে উত্তক্ত করতে পারে, তোমাকে আজে বাজে জিনিস পাঠাতে পারে, তাই না? তো এই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু কম পারা যায় ব্যক্তিগত তথ্য, বা মানে যেটা নিজে বিপদে পড়তে পারি এরকম কোনো তথ্য শেয়ার করবো না। ঠিক আছে। এরপরে দেখো যে পিনকোড বা পাসওয়ার্ড এগুলা অবশ্যই আমরা কারোর সঙ্গে শেয়ার করবো, এটা তো বলার কিছু নাই যে আমরা পিনকোড কারোর সঙ্গে বা পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করলে সে ইচ্ছা করলে আমাদের সেই অ্যাক্সেস পেয়ে যায়, জিমেলে বা ফেসবুকে পাসওয়ার্ড শেয়ার করলে সে ইজিলি এগুলাতে মানে লগ ইন করতে পারবে। তো এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই, তাই না? নো স্যার, নেই। আচ্ছা, এইবার আসো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। এই জিনিসটা কি তোমার জিমেলে চালু করা আছে, বা জানো কি জি কিভাবে স্যার, করতে হয়? চালু করা আছে করা আছে, স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে তো তুমি জানোই। বাকিরা যেহেতু নাই, তারপর আমি ওখানে দেখিয়ে দিচ্ছি একটু যে কিভাবে করা হয়। আচ্ছা, ফার্স্টে তুমি, এটা আসলে তুমি যেহেতু জানো তোমাকে বলে লাভ নাই, কিন্তু যারা বাকিরা যেহেতু পরে যেহেতু ক্লাসটা যদি দেখে তাদের জন্য আমি বলছি। প্রথম কথা, যে কোনো একটা ওয়েব ব্রাউজার অন করতে হবে, সেটা যেটাই হোক। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি, করার পরে ফার্স্টেই হচ্ছে আমার লগ ইন করা আছে, তো লগ ইন যদি কারো না করা থাকে তাহলে হচ্ছে আমি এটা সেখানে করে। হ্যাঁ, যদি কারো এই গুগল ক্রোম থেকে আমি চালাচ্ছি, যদি কারো গুগল ক্রোমে হচ্ছে লগ ইন করা না থাকে, তো ফার্স্টে আমাকে কাজ কি লগ ইন করা। এর জন্য আমি কি করব, অ্যাকাউন্ট, এটা দিয়ে সার্চ দিব, অ্যাকাউন্ট দিয়ে গুগল এরকম কিছু একটা দিয়ে বলে দেওয়া আছে, এই যে গুগল অ্যাকাউন্ট, এইখানে যদি আমি দিই, আচ্ছা আমার লগ ইন করা আছে বলে একদম ঢুকে গেছে, দাঁড়াও। সাইন ইন, হ্যাঁ, সাইন ইনে যে এখানে প্রথম কথা আমি হচ্ছে যে আগে লগ ইন করে নিব। আমার দেখাতে পাচ্ছি না কারণ আমার লগ ইন করা আছে, তো ওই কারণে ঢুকে যাচ্ছে বারবার। যাই হোক, তাহলে লগ আমার ইন তো প্রথম স্যার কাজ হবে, করেই, অনেকে তো করেই ফেলতে পারবে স্যার। হ্যাঁ লগ ইন করে ফেলতে পারবে। তো আমার লগ ইন করা আছে বলে বারবার ঢুকে যাচ্ছে, আমি তারপর বলে দিলাম ওটা। এখন লগ ইন করা আছে, তুমি লগ ইন করে নিলা, পাসওয়ার্ড আর হচ্ছে জিমেল আইডি দিয়ে লগ ইন করলা গুগলে। এইবার দেখো এইখানে পাশে তোমার তখন আইকনটা উঠে যাবে, তোমার যে জিমেল আইডির আইকনটা সেটা উঠবে, এখানে প্রেস করলে এই জিমেল অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন এখান থেকে দেখা যাচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে প্রেস করবা। আচ্ছা, এখানে প্রেস করলে তোমার গুগল অ্যাকাউন্টটাতে ডিরেক্ট ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে সিকিউরিটি অপশনে যাবা। এই বাম সাইডে দেখা যাচ্ছে স্ক্রিনের সিকিউরিটি অপশন, সিকিউরিটি অপশনে যদি প্রেস করি তাহলে এইরকম কিছু পেজ আসবে। আচ্ছা,
এইখানে দেখো নিচে আচ্ছা বই অনুযায়ী বলি তাহলে সুবিধা হবে। বইয়ে কোথায় জানি বলা আছে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা আমি এটা পরে বলে দিব আবার, আমি দেখে নিই একটু কোথায় থেকে বলেছে ওরা। আচ্ছা যাই হোক, যেখান থেকে বল দেখিয়ে দিন নর্মাল। আচ্ছা স্যার উপরেই তো অপশন ছিল। উপরে ছিল, কই উপরে নাই, মেবি নিচে আছে। আচ্ছা এইরকম যদি সিকিউরিটি অপশনে যাই তাহলে এরকম একটা উইন্ডো আসবে, সেখানে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে হাউ ইউ সাইন ইন টু গুগল, এইটা বইয়ে লেখা আছে, এই লাইনটা এই যে এখানে দেখবো, এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এইটাকে হচ্ছে টু ফ্যাক্টর হ্যাঁ স্যার, অথেন্টিফিকেশন এটাই বলা হয়। এটাই বলছিলাম। হ্যাঁ এই জিনিসটাকে কিন্তু হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলা হয়, যেখানে এখানে এটাকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এই যে আমার এখানে অফ করা আছে, তো আমি কি করবো, এখানে ক্লিক করবো। আচ্ছা পাসওয়ার্ড, আচ্ছা যাই হোক পাসওয়ার্ড দেখা যাবে না, সমস্যা নাই। আচ্ছা দিয়ে এখানে লগ ইন করতে বলবে, আমি লগ ইন করে নিবো। দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন হয় না কেন? হ্যাঁ আচ্ছা লগ ইন করার পরে প্রথমে তো এটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এখন লগ ইন করার পর যে জিনিসটা আসবে যে এই যে একটা আসবে যে টু স্টেপ ভেরিফিকেশনের, এখানে আসবে যে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করার। তো আমি আর এখানে ফোন নাম্বার অ্যাড করছি না, তো তোমার টু স্টেপ ভেরিফিকেশন জিনিসটা আগে কি সেটা বলি, সেটা বলো তো রাইহান বলো তো টু স্টেপ ভেরিফিকেশন তোমার কাজটা কি বা কি কি হবে। ডাবল সিকিউরিটি স্যার, এক কথায়। ডাবল সিকিউরিটি মানে এটা আমি কেন মোবাইল নাম্বারই অ্যাড করছি, মোবাইল নাম্বারটা আসলে সে কি কাজে লাগাবে আমার, এখানে যে আমাকে মোবাইল নাম্বার অ্যাড করতে বলছে। আসলে টু স্টেপ ভেরিফিকেশন বা রিকভারি স্যার। রিকভারি না, হ্যাঁ রিকভারিও করা যায় মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে সেটা। তার পাশাপাশি আর একটা জিনিস হবে, যখনই তুমি টু স্টেপ ভেরিফিকেশন অন করবা তখন তোমার হচ্ছে মোবাইলে ধরো তুমি জিমেইলে ঢুকলা, দিয়ে তুমি ইউজার আইডি দিলা, পাসওয়ার্ড দিলা, ঠিক আছে আমি লিখে দিই একটু যাতে, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলা, দিয়ে তুমি লগ ইন করতে গেলে তখন তোমাকে টু স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে তাহলে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি এর ফুল ফর্ম জানো কি রাইহান? ভুলে গেছি স্যার, জানতাম। ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড। মোবাইলের এই যে ফোন নাম্বারটা দেওয়া হলো, এই ফোন নাম্বার একটা ওটিপি আসবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ তুমি এটা একবারই ইউজ করতে পারবে, এই একবার ইউজ করা মাত্র এই পাসওয়ার্ডটার কোনো কাজ নেই। এটা যে একবারই সেখানে ভ্যালিড। একবারের জন্য এটা প্রযোজ্য, তার বেশিবার তুমি আর এই পাসওয়ার্ড আসলে কোনো কাজেরই না, ওই জাস্ট ওই লগ ইন করার জন্য কাজে লাগবে, তারপর আর লাগবে না, মেইন কাজে লাগবে এই পাসওয়ার্ডটাই। তো যাই হোক, এই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, দিয়ে ওটিপি দেওয়ার জন্য একটা জায়গা আসবে, এরকম একটা বক্স আসবে, বক্স বক্স আসে, ঠিক আছে বাঁকা হচ্ছে আমি সোজা করে লিখি দাঁড়াও, এরকম বক্স বক্স আসবে যেখানে তোমাকে ওটিপি সাবমিট করতে বলবে, যে যে ডিজিটটা আসবে, যে কয়টা ডিজিট আসবে, ধরলাম 4 ডিজিটের একটা ওটিপি আসবে, তখন তোমাকে এখানে সাবমিট করলে তুমি লগ ইন করতে পারবে। এটা যদি এটা হবে যখন তুমি টু স্টেপ ভেরিফিকেশন অন থাকবে, যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে কি হবে, তাহলে তোমার এই ওটিপি টোটিপির ঝামেলা নাই, তুমি জিমেইলে জাস্ট ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবে। বোঝা গেছে? মানে একটা এক্সট্রা সিকিউরিটির একটা লেয়ার দেয় টু স্টেপ ভেরিফিকেশন, এই যা। জি স্যার। তো গেল এই টু স্টেপ ভেরিফিকেশন। এইবার আসো এইখানে হ্যাঁ, এইখানে আমার ফোন নাম্বার কোনো অ্যাড করা নাই, তো এইখানে ফোন নাম্বার অ্যাড করতে পারো, সেটা তোমার যদি কোনো পার্সোনাল ফোন নাম্বার থাকে সেটা অ্যাড করতে পারো, বা বাবা মায়ের কোনো ফোন নাম্বার অ্যাড করতে পারো, অর্থাৎ তোমার ক্লোজ কারো একটা ফোন নাম্বার তুমি অ্যাড করবে। তো আমি যদি অ্যাড ফোন নাম্বারে দিই, কি হলো? আচ্ছা এখানে তোমার ফোন নাম্বারটা অ্যাড করতে বলবো, তো আমি ফোন নাম্বার অ্যাড করছি না, বাকিটুকু বইয়ের মাধ্যমে দেখাবো। তো প্রথমে দেখবা এখানে তোমার প্রত্যেকটা দেশের জন্য একটা কান্ট্রি সিলেক্ট করার অপশন থাকে, যে প্রত্যেকটা হ্যাঁ স্যার, কান্ট্রি ফোন নাম্বারের একটা কোড বাংলাদেশ থাকে। সিলেক্ট করতে হবে। হ্যাঁ বাংলাদেশের কোডটা কি বলতে পারবা, ফোন নাম্বারের যে কোডটা? প্লাস এইট এইট প্লাস জিরো +880। আচ্ছা এখানে সিলেক্ট হয়েছে ইউএসএ। এখন আমার কাজ কি, এখান থেকে প্রথমে বাংলাদেশ একটা সিলেক্ট করবো, ইউএসএ এর হয়ে আছে, আমি নিচে যাব, বি দিয়ে খুঁজবো নিচে, নিচে কাজ করে না তো। হ্যাঁ, নিচে যাব, এই এ পার হচ্ছে এই যে বাংলাদেশ +880, এইটা সিলেক্ট করে নেবো। দেন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। তো আমি মোবাইল নাম্বার দিচ্ছি না প্রাইভেসির জন্য, বাট এখানে আমরা মোবাইল নাম্বারটা দিব, এরপর বইয়ের মাধ্যমে দেখাই। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? জি স্যার।
আচ্ছা আচ্ছা, আমি নাম্বারটা এমনি হচ্ছে র্যান্ডম একটা নাম্বার দিয়ে বুঝাই যে এইখানে হচ্ছে এখানে একটা তোমার ফোন নাম্বার যেটা সেটা দিয়ে দিবা, আমি কথা কথা একটা র্যান্ডম নাম্বার টাইপ করছি। তো এরকম ভাবে দিয়ে নেক্সটে চাপ দিতে হবে। নেক্সটে যদি চাপ দিই তাহলে আচ্ছা ভ্যালিড নাম্বার না, যাই হোক, নেক্সটে চাপ দিলে তারপর এইরকম একটা উইন্ডো আসবে। এই যে এখানে ফোন দিয়ে কি হয়েছে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এখানে এই যে ফোন নাম্বার, এটা যদি আরেকটু জুম করি তাহলে সুবিধা হবে। এই যে এইখানে ফোন নাম্বারটা সাবমিট করো, এটা বোধহয় আগের আগের জন্য একটু দুইটা পেজের মধ্যে আলাদা হচ্ছে। যাই হোক, এইখানে ফোন নাম্বারটা সাবমিট করতে হবে, তোমার যে ফোন নাম্বার আছে সেটা সাবমিট করে এইখানে তোমাকে এই ফোন নাম্বার সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা তুমি কি মাধ্যমে নিবা, মানে এই যে তোমাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে একটা, এই পাসওয়ার্ডটা তুমি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে পারে, যেখানে তোমাকে মোবাইলে টেক্সট করা হবে তোমাকে, আর নাহলে আবার তোমাকে স্যার ফোন ফোন করার দিয়েও মাধ্যমে, বলে। হ্যাঁ ফোন দিয়েও বলে দেয় পাসওয়ার্ডটা। তো তুমি যদি এই যে টেক্সট মেসেজটা সিলেক্ট করো, দিয়ে নিচে যদি নেক্সট থাকার কথা, দাঁড়াও এক second, এই যে নেক্সট অপশনে যদি ক্লিক করো তাহলে নিচে কি আসবে, আচ্ছা এই যে তোমার কাছে ধরো এই যে এই নাম্বারে এখানে একটা র্যান্ডম নাম্বার দেওয়া আছে বইয়ে, এই নাম্বারে একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে, এই যে এইটা টেক্সটের মাধ্যমে তোমাকে সঙ্গে সঙ্গে একটা ওটিপি পাঠাবে। এই ওটিপিটা এখানে দিতে হবে যে কনফার্ম দ্যাট ইট ওয়ার্কস, আচ্ছা এন্টার দ্য কোড, এই কোডটা বলতে আসলে ওটিপিটাকে বোঝানো হয়, ওটিপি। এই এই ওটিপিটা এখানে সাবমিট করার পরে তোমার এখানে নেক্সটে ক্লিক করলে এইরকম আর একটা উইন্ডো আসবে, যে টু স্টেপ ভেরিফিকেশন, দিয়ে এখানে আসবে টার্ন অন। টার্ন অন মানে অন করে দাও অপশনটাকে, তুমি যদি টার্ন অন করে দাও তোমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। বোঝা গেছে প্রসেসটা? জি স্যার। এটা তোমার যেহেতু অন করা আছে তোমাকে বলে লাভ নাই, যারা পরে দেখবে তাদের জন্য এটা মেনলি। আচ্ছা এক সেকেন্ড, তো কথা হচ্ছে যে এখন এখানে দেখি কি বলেছে যে প্রদানকৃত মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী সময়ে, ও আচ্ছা হ্যাঁ, এই যে মোবাইল নাম্বার দিলাম, এই মোবাইল নাম্বারটা দিলে একটা সুবিধা আছে। আমরা যদি কোনো মোবাইল নাম্বার না দিই জিমেইল, তাহলে যদি কোনো কারণে আমরা পাসওয়ার্ড ভুলে যাই, সেই ক্ষেত্রে জিমেইল আইডিটা রিকভার করাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। সেক্ষেত্রে ডেট অফ বার্থ দেওয়া লাগে, একদম এক্সাক্ট ডেট অফ বার্থটা দেওয়া লাগে, অনেক ঝামেলাই করা লাগে। কিন্তু যদি হচ্ছে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, তাহলে যদি কোনো কারণে আমরা পাসওয়ার্ড ভুলে যাই, তখন ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবো। পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবো না আসলে, আমরা নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবো, যেখানে একটা ওটিপি পাঠানো হবে মোবাইলে, সেই ওটিপিটা ব্যবহার করে আমরা নতুন হ্যাঁ একটা স্যার। পাসওয়ার্ড সেট করবো। তো এইভাবে যদি এই নাম্বার দেওয়ার একটা বেনিফিটও আছে, যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন দিলে তো হচ্ছে একে তো একটা এক্সট্রা প্রোটেকশন পাচ্ছি, তার পাশাপাশি আবার আমি ফোন নাম্বারটা দেওয়ার কারণে পাসওয়ার্ড ভুলে গেলেও আমার সমস্যা নেই। আর এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করার জন্য বা টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আইডি হ্যাক করাও বেশ কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এইবার পরবর্তী দেখি কি বলা আছে। হুম, আচ্ছা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি বুঝো? এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কই গেল ওয়ার্ডটা, এখনই দেখলাম যে এই যে নিচে, রাইহান। শুনছি স্যার। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে কি, আমরা গতদিন পড়লাম না ফিশিং, ফিশিং জিনিসটা কি বলতো, গতদিন পড়েছিলাম। স্যার ফিশিং। হ্যাঁ গতদিন পড়েছিলাম। ফিশিং আমি গতদিন পড়িয়েছিলাম। ফিশিং মানে একটু চিন্তা করে দেখা তো যে এখানে মাছ ধরার সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি, লিংক, লিংকের মাধ্যমে একটা লিংক দেওয়া হয়, ধরো তোমাকে একটা লিংক দিল আননোন কেউ, তুমি ও সেই আচ্ছা লিংকটাকে স্যার, ক্লিক করলে, বুঝেছি বুঝেছি, মনে পড়েছে। হ্যাঁ ধরো ফিশিং জিনিসটা হচ্ছে কি, যে তোমাকে কেউ একটা লিংক দিল, ধরো খুব লোভনীয়, ধরো কথার কথা এরকম একটা দিল, কোনো একটা পপুলার কোনো একটা, যেমন অনেক সময় কি দেখা যায় না যে অ্যামাজনের অনেক লিংক আসে, যে আপনি যদি এই অ্যামাজনের লিংকে ঢুকে রেফার করো কাউকে, তাহলে তুমি হচ্ছে একটা আইফোন গিফট পাবা। এইরকম টাইপের কিন্তু অনেক সময় অ্যামাজন
বা হচ্ছে আড়ং টাড়ং থেকে কিন্তু অনেক সময় লিঙ্ক দেয়। তো হ্যাঁ এগুলা স্যার, এরকম মূলত তো অনেক অনেক সময় লিঙ্কই আসে। আসে, কিন্তু এর মধ্যে অনেক সময় কিন্তু এইভাবে ফেক লিঙ্ক তৈরি করা হয়। তো দেখা যাচ্ছে অ্যামাজনেরই নাম দিয়েছে, দিয়ে সুন্দর করে বললো যে এই লিঙ্কে ক্লিক করা মাত্রই দেখা যাচ্ছে তোমার যাবতীয় ইনফরমেশন হ্যাকারদের কাছে চলে গেছে। অর্থাৎ হচ্ছে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে যে ফিশিং এক ধরনের কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে এই ক্ষেত্রে হ্যাকাররা বা প্রতারকরা তোমাকে বিভিন্ন ভাবে ইহা করার চেষ্টা করবে, বাংলা কি বলবো, মানে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, মানে বাংলাটা কি বলবো, ম্যানিপুলেট, মানে ফাঁদে ফেলার ট্রাই করবে। তুমি ওদের একটা ফাঁদে পা দেওয়া মাত্রই তোমাকে ওরা হচ্ছে তোমার যাবতীয় হচ্ছে ইনফরমেশন হাতিয়ে নিবে, বা তোমাকে কোনো একটা তোমার টাকা হাতিয়ে নিবে। যেমন এই যে বিকাশের কথা বললাম, বিকাশে কি করে, কোড পাঠায়, দিয়ে বলে এটা বলেন, তাছাড়া আপনার আইডি অ্যাকাউন্ট লক হয়ে আছে, এরকম বলে না। এই জিনিসগুলোই মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে ফিশিং করা বা ফিশিং ওয়েবসাইট পাঠানো, তারপর হচ্ছে যে বিকাশে ওটিপি পাঠানো, দিয়ে বলা যে সেটা বলেন আমাকে। এই যে তোমাকে একটা ফাঁদ পাতা, এবং সেই ফাঁদে তুমি পা দেওয়া মাত্র তুমি সর্বস্ব হারিয়ে ফেলবা। এই জিনিসটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বা এটা যার মাধ্যমে করা হয় সেটাই, এই জিনিসগুলোকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে কি বলা হয়েছে এটা? আচ্ছা, আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্য নিয়ে একটি নির্দেশিকা তৈরি করব। এটা কোনো কাজের জিনিস না আসলে সত্যি বলতে। এখানে বোধহয় পরবর্তীতে একটা নাটকও তৈরি করতে বলবে। কি আর বলবো, নাটক তৈরি করতে বলবে, যাই হোক। আচ্ছা, তো এখানে বলার রকম আসলে কিছুই নাই। এখানে নাটক তৈরি করতে বলা হয়েছে আসলে। এ দেখো, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে আমরা নাটিকার মাধ্যমে, মানে নাটকের মাধ্যমে উপস্থাপন করা। এটা এখন আমি কি পড়াবো বলো, এখানে পড়ানোর কিছু আছে আমার? এখানে পড়ানোর কিছুই নাই। স্যার এটা স্কিপ করে যাই স্যার। হ্যাঁ, এখানে আসলে পড়ানোর কিছুই নাই, আমি কি পড়াবো, নাটক, নাটক বানাতে বলেছি তোমাদেরকে। হ্যাঁ স্যার। যাই হোক, আচ্ছা, এগুলোর জন্য মেলা কিছুই দেওয়া আছে। আচ্ছা, এইবার হুম, তো এখন হচ্ছে, আচ্ছা, এখন ধরো এই যে এখানে যেটা বলা হয়েছে যে তুমি তো একটা নাটক তৈরি করলাম, সেই নাটকটা তুমি ধরো কোনো শিক্ষকের সহায়তায় তুমি নাটকটা ভিডিও করেছো, মোবাইলের মাধ্যমে ভিডিও করেছো। এখন এই ভিডিওটা অনেক ক্ষেত্রে এডিটের প্রয়োজন হয়, আমরা অনেক সময় ছবি এডিট করি, ভিডিও এডিট করি, তাই না? হ্যাঁ স্যার করি। এটা তো করে থাকি। এর জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যার মোবাইলে যদি করি তাহলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি। যেমন মোবাইলে আমরা আহ, অনেক ফেমাস হচ্ছে ভিডমেট, যতদূর সম্ভব মোবাইলে অ্যাপ্লিকেশন হিসেবে যে ভিডিও এডিটিং এর জন্য ভিডমেট অনেক ফেমাস। ক্যাপকাট, তারপর কাইন মাস্টার, কত কিছু আছে স্যার। ক্যাপকাট, হ্যাঁ, কাইন মাস্টার, অনেকগুলো আছে। ক্যানভা, ক্যানভা বোধহয় ছবি এডিট করে, ভিডিও করা যায়, ভিডিও করা যায় ক্যানভাতে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এছাড়াও কিন্তু পিসিতেও করা যায়, যে এই যে উইন্ডোজ মুভি মেকার, তারপর হচ্ছে ক্যামটাসিয়া, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা সবচেয়ে ভালো হয়। এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও কিন্তু এগুলো মেকার। টাকা দিয়ে কিনা যায়। হ্যাঁ, ইনশট, ভিডিও মেকার, এই যে তারপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর, ভিডমেট, এইগুলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই পরবর্তী যে সেকশনটা, সেই সেকশনে তোমাদের মূলত হচ্ছে যে ভিডিও এডিটিং সম্পর্কে শেখানো হয়েছে, যে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, যে এই যে নাটকটা যেটা তোমরা সংগ্রহ করলা টিচারের কাছ থেকে, সফটওয়্যার ব্যবহার করে সম্পাদন করবো। আচ্ছা, নাটিকাটের ভিডিওগুলো আমরা একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদন করব। আমরা ভিডিও এডিটিং সম্পাদন এডিটিং এর জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারি, যেমন এই যে এগুলা। এখানে বোধহয় ক্যামটাসিয়ার ব্যবহার করা হয়েছে, বইয়ে যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ক্যামটাসিয়ার। আচ্ছা, তো এই সফটওয়্যার গুলো অনেকগুলাই কিন্তু ফ্রি আছে, আবার অনেকগুলো পেইড। যেমন এই যে এডোবি, এডোবির গুলো হচ্ছে প্রিমিয়াম সাধারণত, যদিও এগুলা হচ্ছে ক্র্যাক ফাইল পাওয়া যায়, কিন্তু যেগুলো প্রিমিয়ার যেগুলা পাওয়া যায় সেগুলো কিন্তু টাকা দিয়ে কিনা লাগে, বা ওরা সাধারণত কয়েকদিনের জন্য, 7 দিনের জন্য ট্রায়াল ভার্সন দেয়। হ্যাঁ স্যার। কিন্তু সেটা ট্রায়াল 7 দিন পরে আচ্ছা সেটা আর স্যার, ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বলো। সবচেয়ে ভালো ফ্রি কোনটা স্যার? অ্যাডোবি, অ্যাডোবির পুরে কোনো আমার জানা মতে নাই। অ্যাডোবি অনেক বড় কোম্পানি, আর ওরা খালি এই একটা বিজনেসের পুরো বেস করে টিকে আছে, যে ওরা ছবি এডিটিং বলো, ভিডিও এডিটিং, এগুলার পুরো ওই একটা বিজনেসের পুরো ওরা দাঁড়িয়ে আছে, আর এটা অনেক বড় কোম্পানি। এডোবির পুরো কোনো কথা নাই, এডোবি অনেক ভালো। ছবি এডিট করলেও এডোবি প্রিমিয়াম ভার্সন নিলে সেগুলোতে আরো অনেক অপশন থাকে, আমরা সাধারণত যেগুলো কিনি সেটা ক্র্যাক ফাইল থাকে, সেগুলোতে অনেক অপশনই থাকে না। কিন্তু প্রিমিয়াম ভার্সন গুলোতে অনেক কাজ করা যায়, সেগুলোতে মানে আলাদা লেভেলের কাজ করা যায় একদম।
কিনতে গেলেও তো স্যার ক্রেডিট কার্ড লাগে স্যার, তখন তো কিছু করার নাই। হ্যাঁ, কিনতে গেলে ক্রেডিট কার্ড লাগে, হ্যাঁ এটা সত্যি কথা। সেই ক্রেডিট কার্ডের অনেক ঝামেলা থাকে, সব ক্রেডিট কার্ড দিয়ে তুমি আবার কিনতে পারবে না, সেটার জন্য তোমাকে আবার ব্যাংকে যে করা লাগে, যত সম্ভব ব্যাংকে যেও কাজ করা লাগে যে তোমার সব ক্রেডিট কার্ডে তুমি কিনতে পারবে না। যাই হোক, তো ওই তো আচ্ছা যাই ক্রেডিট স্যার। কার্ড বা হচ্ছে এর মাধ্যমে কিনা যায়। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে তুমি আসলে কিনতে পারবা, কিন্তু তোমাকে ব্যাংকে যে সেটার জন্য অ্যাপ্লিকেশন করা লাগে যে তুমি হচ্ছে এই কেনার জন্য তোমাকে যত সম্ভব কি মাস্টার কার্ড করা লাগে, মাস্টার কার্ড কি ওটা আলাদা। যাই হোক, কিছু একটা অ্যাপ্লিকেশন করা লাগে, আমি এটুকু জানি যে তুমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কোনো কিছু ডলারে পেমেন্ট করতে চাইলে বা বাইরের দেশ থেকে কিছু কিনতে চাইলে তোমাকে অ্যাপ্লিকেশন করে ওই অনুযায়ী করে নেওয়া লাগে ক্রেডিট কার্ডটাকে বা ডেবিট কার্ডকে, যেটাই হোক না কেন, দিয়ে তুমি কিনতে পারবে এগুলো সাধারণত, যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো অ্যাডোবি সবচেয়ে বেস্ট আমার মনে হয়, যতটুকু আমি জানি আমার জানা মতো। তো এগুলার অনেকগুলো ফ্রি থাকে, যেমন এই যে বলো যে কি বলে হচ্ছে ভিডিও মেকার বা উইন্ডোজ মুভি মেকার, এগুলো ফ্রি অনেকগুলো। তো এগুলা ফ্রি গুলার আবার কি, ফ্রি গুলার মধ্যে আবার অনেকগুলাতে যখন তুমি ফ্রি গুলো ব্যবহার করো, যেমন কাইন মাস্টার ইউজ করছো তুমি মোবাইলে, জি স্যার। কাইন মাস্টার যদি তুমি ইউজ করে থাকো তাহলে দেখবা যখন তুমি ভিডিও এডিট কমপ্লিট করবা তখন কিন্তু ওরা ওয়াটারমার্ক বসায় দেয় একটা, যে ভিডিওটা কাইন মাস্টারের মাধ্যমে এডিট করা হয়েছে, হ্যাঁ, উপরে এডিটেড বাই কর্নারে একটা কাইন লোগো মাস্টার, বসায় দেয়। লোগো বসিয়ে দেয়। তো কিন্তু তুমি যখন এই যে প্রিমিয়ার যে এডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যখন করবা তখন কিন্তু আর তোমার এই ওয়াটারমার্ক গুলো থাকবে না, তখন ভিডিও তার এডোবির কোনো কিছু চিহ্ন থাকবে না, জাস্ট তুমি এডিট করেছো তুমি ওটা দিয়ে দিতে পারবে। কিন্তু এই যে কাইন মাস্টার বা বলো যে ভিডমেট এগুলোতে তোমার হচ্ছে ওয়াটারমার্ক থাকে, তো প্রিমিয়াম ভার্সন গুলোতে সাধারণত থাকে না এগুলো, এগুলাই বলা আছে। তো ক্যামটাশিয়ার এটা কি আমি জানি না, এটা হচ্ছে এডিটিং সফটওয়্যার এটা জানি, কিন্তু ট্রায়াল ভার্সন তার মানে এটাও বোধহয় পেই, ট্রায়াল ভার্সন যেহেতু বলছে তার মানে এটাও পেই। তো এইটার মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে এডিট করা লাগবে। তো আজকে এটা কি দেখাবো আর ইনস্টল করাটা, এই যে এটাও পেইড, এই যে ইন্ডিভিজুয়াল সাবস্ক্রিপশন আর পারপিচুয়াল লাইসেন্স, এই যে আপনি মেলা টাকা। এক সেকেন্ড একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কি হচ্ছে? অনেক টাকা স্যার। অনেক, হ্যাঁ শুনতে পাচ্ছ রায়হান? সরি আমার একটু মধ্যে বিরক্ত করার জন্য। জি হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা দেখছি হয়ে গেল, হ্যাঁ এই তো। তো এই ক্যামটাশিয়ার এটা হচ্ছে পেইড, তো এটা সামনের দিন দেখাই, এই যে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবো, কারণ এটা ডাউনলোড করার জন্য এটা পুরো একটা নতুন টপিক শুরু হয়ে যাবে, অনেক বড় টপিক। ওকে স্যার। আচ্ছা, আর আমার তোমাদের হচ্ছে পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু কেউ তো নাই, তুমি এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমাকে একটু বলো। এক সেকেন্ড, গতদিন পড়িয়েছি আমি। আহ, হ্যাঁ, এই যে আমাকে তুমি প্রথম প্রশ্নটা বলো তো, ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়, গতদিন পড়িয়েছিলাম। হ্যালো, শুনতে স্যার, পাচ্ছ? বলো। স্যার আমি তো ভেবেছিলাম স্যার এগুলো স্যার লিখে দিব। হ্যাঁ, এখন আসলে ওই অ্যাপসে তো তোমরা নাই, তো আমার আসলে কিছু করার না, আমি সামনে থেকে এমসিকিউ করবো। আচ্ছা, তুমি আমাকে এমনি বুঝিয়ে বলো, সমস্যা নাই, তোমার লেখার ওইভাবে বলার দরকার নেই, তোমাকে একদম যে ভাবে বলতে হবে তেমন না, তুমি জাস্ট বুঝো জিনিসটা, এটা আমাকে বুঝাও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। স্যার ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে স্যার অনেক অপরাধীরাই তো স্যার সাইবার ক্রাইম করে স্যার, তারা স্যার অনেক জায়গায় হুম স্যার অনেক ছাপ রেখে যায় স্যার। তাদের স্যার হুম তারা এক এক জায়গায় টাকা পাঠায় স্যার, ওইটারও স্যার হিস্টোরি থেকে যায় এক এক জায়গায়, কোন ওয়েবসাইটে ঢুকে বা কোথায় কি করে স্যার, এটার স্যার হুম, একটা কপি তো স্যার থেকে যায় স্যার। যেরকম স্যার গুগলেও তো স্যার অনেকে অনেক কিছুই করে স্যার, গুগল সার্ভারে এটা স্যার হিস্টোরি থেকে যায়। এটাই তো স্যার হ্যাঁ ডিজিটাল ফুটপ্রিন্ট। হ্যাঁ, তুমি ধরো গুগলের এই সার্ভারের হিস্ট্রিটা ডিলিট করে দিলা, এটা তারপরেও কিন্তু থেকে যাবে, ঠিক আছে? জি স্যার। এইটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট, অর্থাৎ তুমি অনলাইনে যা করেছো এটা সবকিছুরই একটা, অনলাইনে কেন তুমি তো কলের উদাহরণ দিয়েছিলাম বোধহয় গতদিন, তুমি কাউকে কল করেছো, কি করেছো, সবকিছুর কিন্তু একটা হিস্ট্রি থেকে যায় সব জায়গাতে। তো স্যার এটাই হচ্ছে রেকর্ড ডিজিটাল, থাকে। হ্যাঁ রেকর্ড থাকে, এটাই ডিজিটাল ফুটপ্রিন্ট। তারপরে যে একটু পরে তো বললাম যে ফিশিং কাকে বলে, এটা তো বলেছি আজকেও বললাম। তো ফিশিংটা কি হ্যাঁ আমাকে স্যার। একটু বলো তো, যে জিনিসটা কি? ফিশিং হচ্ছে স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার
অনেক স্যার সোশ্যাল ইঞ্জিনিয়ার আছে স্যার, লিঙ্ক ছড়ায়, পরে স্যার বিভিন্ন স্যার প্রলোভন দেখায় যে এটা স্যার, একটা উদাহরণ দেই স্যার। যেরকম হ্যাঁ স্যার হ্যাঁ, একটা উদাহরণ লিঙ্ক দিন। পাঠালো স্যার, লিঙ্ক পাঠিয়ে বললো কি যে এই লিঙ্কে ঢুকলে 20 GB ডাটা দিবে, 30 GB ডাটা দিবে। এই হ্যাঁ। স্যার এই লোভে পড়ে অনেকে স্যার লিঙ্কে ক্লিক করে, পরে স্যার তার পার্সোনাল ডাটা, আইপি সব চলে যায় হ্যাকারের কাছে। এভাবেই তো আচ্ছা। স্যার ফিশিং করা হ্যাঁ। হয়। আচ্ছা, এবার আমাকে বলতো সাইবার স্টকিং কি, কাকে বলে? সাইবার স্টকিং স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর উপর প্রতিনিয়ত স্যার খেয়াল রাখা, তার হুম স্যার ওঠানামা স্যার সবকিছুই স্যার পর্যবেক্ষণ করা, হুম হুম, এটাই তার হচ্ছে সব। সাইবার। হ্যাঁ স্যার, আচ্ছা, এটাই। আর এই জিনিসটা তো আজকে বললাম যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক তথ্য ছড়ানোর জন্য অপরাধী কি কি দণ্ডে দণ্ডিত হতে পারে, এটা তো বললাম একটু সর্বোচ্চ স্যার 1 কোটি টাকা। টাকা স্যার, এবং স্যার হ্যাঁ 10 বছরের জেল, আর স্যার হ্যাঁ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে স্যার। হ্যাঁ। তো এই তো যাই হোক, পরীক্ষা তো নিতে পারলাম না ওইভাবে, কারণ সামনের দিন থেকে এমসিকিউ করবো, সামনের দিন পড়ে এসো, সামনের দিন এমসিকিউ করবো। আচ্ছা, আজকে কি এই ইনস্টল করাটুকু দেখাবো জাস্ট, এই যে এই। স্যার আমি ইনস্টল করেছিলাম স্যার, তাও দেখান, সমস্যা নেই স্যার। আচ্ছা, ইনস্টলটা করবো, দাঁড়াও দেখে নি আমি কি কি বলা আছে। হুম হুম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে ইনস্টল করাটুকু পর্যন্ত দেখাই, যেহেতু এখনো ক্লাসের সময় শেষ হয়নি। আচ্ছা, তো আমরা ভিডিও এডিটিং এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। সেই সফটওয়্যার গুলোর মধ্যে একটা হচ্ছে কি জানি নামটাই বারবার ভুলে যাই, ক্যামটাসিয়া। ক্যামটাশিয়া। হ্যাঁ, ক্যামটাসিয়াটা আমরা আজকে হচ্ছে ইনস্টল করব, আর সামনের দিন থেকে আমরা হচ্ছে ওটা ব্যবহার করে দেখবো। তো প্রথম কথা, যে আমাকে ক্যামটাসিয়া ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে হচ্ছে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আসতে হবে, দিয়ে সার্চ করতে হবে ক্যামটাসিয়া, এই যে ক্যামটাসিয়া দিয়ে সার্চ দিলাম, দিয়ে ডাউনলোড এই যে আসছে, এখানে ক্লিক করব। করলাম, করার পর আচ্ছা, এদের কি অফিসিয়াল ওয়েবসাইট নাই নাকি? এক সেকেন্ড, স্মিথ থেকে করেছে, আচ্ছা ঠিক আছে। এই যে ফার্স্টেই দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে ওয়েবসাইটে যাক। আচ্ছা, ডাউনলোডের অপশন এখানে নাই। স্যার আপ টু ডাউন থেকে করেন স্যার, স্যার ভালো হুম, ওটা। আপ টু আপ টু ডাউন ডাউন, থেকে করেন। কিন্তু বইয়ে দেখিয়ে দিচ্ছে তো এইটা, মানে এই ইয়াটা ইউজ করেছে ওয়েবসাইটটা। আপ টু ডাউন ভালো হতো, কিন্তু এই যে বইয়ে দেখো, এই দেখো এই ওয়েবসাইটটা ইউজ করেছে, ওই কারণে এটাই দেখাচ্ছে, যেহেতু বইয়ে এটা ইউজ করেছে তো এটাই দেখায়। আচ্ছা, এবার এক সেকেন্ড, স্টার্ট ফ্রি ট্রায়ালে যদি দিই কি হয়। আচ্ছা, ডাউনলোডে সাইন ইন অ্যান্ড ডাউনলোড, এক সেকেন্ড একটু দাঁড়াও। ফ্রি ট্রায়াল, আচ্ছা ফ্রি ট্রায়াল এটাতে আসছে, তাহলে সাইন ইন করা লাগবে। আচ্ছা, তাহলে আমি একটু পিছনে যাই, দেখাই। হুম, যে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার পরে প্রথম কাজ হচ্ছে আমার এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে দেয়া যদি আমি দিই, তাহলে এই রকম একটা পেজ আসবে, যেখানে আমাকে বলা হচ্ছে যে হচ্ছে প্রথমে আমাকে সাইন ইন করা লাগবে, তারপর ডাউনলোড করা লাগবে। আমি যদি দিই এখানে, সাইন ইন করলে স্যার অটো ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার নিজেরই তো জিমেল আইডি নিজে ভুলে গেছি। গুগল দিয়ে করেন স্যার। হ্যাঁ, আচ্ছা ইমেল আইডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইন আপ করলাম, আমার তো অ্যাকাউন্ট নাই, আমি সরি, আমি কি করি। আচ্ছা, এখন এইখানে তো সাধারণত কারো অ্যাকাউন্ট থাকার কথা না, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গুগল দিয়ে করাও যায়, হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে যদি কন্টিনিউ করি তাহলে দিই। ইজি হয় ব্যাপারটা। হ্যাঁ, কি বলেছে, আচ্ছা দিয়ে কন্টিনিউ প্রেস করবো আমরা, কন্টিনিউ প্রেস করলে কি হয়।
ফিনিশ অ্যাকাউন্ট ক্রিয়েশন। আচ্ছা, দিয়ে এখানে যে আই অ্যাগ্রি টু টেক টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অফ সার্ভিস, মানে এর যে সার্ভিস গুলো প্রোভাইড করবে সেগুলো আমি অ্যাগ্রি করছি, এখানে ক্লিক দিয়ে কন্টিনিউ করবো। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর দেখা যাক এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে একা একাই ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় লাগবে, দেখা যাক, অনেক টাইম লাগবে। আচ্ছা, তাহলে এইভাবে এই পর্যন্তই আজকে থাক, তোমরা ডাউনলোড করে রাখো। 300 এমবি স্যার। হ্যাঁ 300 এমবি তো ডাউনলোড করে রাখো তোমরা, কালকে আমরা নেক্সট দিন আমরা ইনস্টল করবো এটাকে, করে এটার কাজ শিখবো সবগুলো যাবতীয়, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে থাক, সমস্যা নাই। তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু আজকে বাকিরাও নাই, ওরা দেখুক, এই পর্যন্ত করে রাখুক কাজটুকু, আমরা সামনের দিন ওটা পুরো কাজ শিখবো, পুরোটা কমপ্লিট করবো। আচ্ছা থাকো, বোধহয় ঈদের আগে বোধহয় এটাই আমার লাস্ট ক্লাস। তো ভালো থাকো, দেখা হবে আবার ঈদের পর। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, তুমিও ভালো থাকো।